हेलो एवरीवन वेलकम टू माय चैनल। आज के আমরা পার্ট 2 ভিডিওটা দেখব। সেখানে আমরা আগে প্রথমত পার্ট 1 টা অলরেডি করে রেখেছি। আমরা যেহেতু জানি আমরা লার্নিং এন্ড টিচিং যেটা কোর্স এতে পড়ে আর সাথে ফার্স্ট হাফ যেটা লার্নিং আর চ্যাপ্টার 1 আন্ডারস্ট্যান্ডিং লার্নিং এর পার্টগুলো কমপ্লিট করছি। সো লেটস কন্টিনিউ। তো আমরা যেহেতু আগে আমরা কিছু পয়েন্ট আমরা ডিসকাস করে রেখেছি, তো আমরা স্টার্ট করছি আজকে এনকোডিং দিয়ে। সো হোয়াট ইজ এনকোডিং? এনকোডিং আমরা এমন একটা পদ্ধতি, এমন একটা প্রসেস যেখানে আমরা নতুন কোনো ইনফরমেশন যেটা আমরা আবার নতুন করে স্টোর করি আমাদের স্টোরেজে বা মেমোরি স্টোরেজে, তখন আমরা সেটাকে এনকোডিং বলে থাকি। এখানে ক্লিয়ারলি লেখা আছে স্টোরেজ ইজ রিটেনশন অফ ইনফরমেশন। অ্যাজ ইউ অল নো, আমরা জানি যে স্টোরেজ তাকেই বলে যেগুলোকে নতুন আমরা ইনফরমেশনটাকে আমরা স্টোর করে রাখছি বা গ্রহণ করে রাখছি আমাদের ব্রেনে। ঠিক আছে। রিট্রাইভাল ইজ দ্য অ্যাক্ট অফ গেটিং ইনফরমেশন আউট অফ স্টোরেজ। এবার কি হচ্ছে, এই দুটো প্রসেস যেখানে আমরা রিট্রাইভ করছি নতুন কোনো ইনফরমেশন ফ্রম দ্য স্টোরেজ, যেটা অলরেডি আমাদের স্টোরেজে রেকর্ড হয়ে আছে, বা নতুন কিছু আমরা বা পুরনো কিছু আমরা যেটা আমাদের স্টোর করে গেছি সেটা রিট্রাইভ করা। ঠিক আছে। তো এখানে আমরা একটা চার্ট দেখতে পারি যেখানে প্রথমত ইনকোডিং বলা আছে, যেটা হচ্ছে ফার্স্ট মোস্ট প্রসেস, যেখানে আমরা নতুন কোনো যে নলেজ আছে সেটাকে অ্যাকোয়ার করছি বা সেটাকে অর্জন করছি। সেই অর্জনটাকেই আমরা তখন এনকোডিং বলছি। তো ফার্স্ট প্রসেস অর্জন করছি, যখন গ্রহণ করছি তখন নতুন যে প্রসেস বা ইনফরমেশনটাকে অর্জন করছি তখনই সেটা এনকোডিং আমরা বলছি। সেখানে রাইটলি লেখা আছে ডেফিনেশনে, গেটিং ইনফরমেশন ইনটু আওয়ার সিস্টেম থ্রু অটোমেটিক অর এফোর্টলেস বা এফোর্টফুল প্রসেস। ক্লিয়ার? তো এটা ফার্স্ট প্রসেসটাকেই আমরা এনকোডিং বলছি। স্টোরেজটা তো আপনারা জানেনই, যেখানটা আমরা নতুন কোনো জিনিস বা ইনফরমেশন স্টোর করে রাখছি, সেটা লং টার্ম হোক শর্ট টার্ম হোক, সেটা স্টোরেজের মধ্যেই পড়ে। আর মেমোরিটা কি আমরা ছোট্ট করে জেনে নেবো, সেটা এমন একটা ক্যাপাসিটি যেটা আমরা স্টোর করার একটা ঠিক কতটা ইন্টেন্স বা কতটা আমরা স্টোর করে রাখতে পারছি, সেটা হচ্ছে আমাদের মেমোরি। ঠিক আছে। আর রিট্রাইভালটা ওটাই যেটা আমরা নতুন করে আবার মনে করতে পারছি, যেটা আমরা এটা করেছিলাম এটাই আবার করছি, ছোটবেলার কথা মনে করা বা কিছু মনে করে নেওয়াটা, সেটাকে আমরা রিট্রাইভাল বলছি। কিছু এখানে পয়েন্টস আছে সেটা আমরা দেখে নেব। রিট্রাইভাল ইনভলভস ডিগিং আউট অর রিকলিং। ডিগিং আউট অর রিকলিং বলতে এই কথাটা এই মনে হচ্ছে যেগুলো আমরা প্রথমত ভাবুন যে কোনো ইনফরমেশন আমরা অলরেডি স্টোর করে গেছি, সেটা ডিগ করছি, খুঁড়ে বের করছি একেবারে। ঠিক আছে। আমাদের কোথাও না কোথাও ব্রেনে লুকিয়ে আছে, সেটা আমরা খুঁড়ে বের করছি। বা রিকলিং আমরা সেটা মনে করছি ইনফরমেশনটা আবার কোথা থেকে, আমরা যদি মেমোরিটাতে স্টোর আছে, আমাদের যে ব্রেন আছে সেখানে যে মেমোরিটা স্টোর আছে সেখান থেকে সেই ইনফরমেশনটা বের করছি আমাদের থ্রু রিকলিং ইনফরমেশন, তখন আমরা রিট্রাইভাল বলে থাকছি ওটাকে। ক্লিয়ার? তখন আমরা এটা আরেকটা জিনিস বলে থাকি যে আমাদের নানা রকম মেমোরিজ হোক বা ইনফরমেশন হোক আমাদের কনসিয়াস অ্যাওয়ারনেস থেকে বা আমাদের স্টোরেজ থেকে, তখন সেটাকে রিট্রাইভাল বলছি। কিছু রকমের যেই টাস্ক হয় বা এটাকে রিট্রাইভালে সেটা ইনভলভ থাকে বা সেটার মধ্যে জড়িত থাকে, সেই টাস্কগুলো সেটা হচ্ছে রিকলিং করা, রিকগনিশন করা, রিকালেকশন করা আর রিলার্নিং করা। রিকলিং বলে মানে হচ্ছে আবার মনে করা, রিকগনিশন মানে হচ্ছে কোনো জিনিসকে দেখে আমরা বুঝতে পারি যে না এটা সেই জিনিসটাই, সাথে রিকালেকশন বা অনেক কিছু নলেজ থাকে যেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটা আমরা বুঝে বুঝে জিনিসটাকে এক জায়গায় করে একটা কমপ্লিট নলেজ হিসাবে আমরা রাখতে পারি, সেটা হচ্ছে রিকালেকশন। দেন কামস রিলার্নিং। রিলার্নিং কথাটার মানে হচ্ছে যে আমরা কোনো জিনিস অলরেডি শিখে রেখেছি সেটাকে আরেকবার ভাবে শিখে নেবো যাতে এটা রিকলের কাজ করে। আমরা আবার করে শিখে নিলে সেই জিনিসটা রিট্রাইভালের কাজ করছে। আমরা নতুন করে আর শিখতে হচ্ছে না, জিনিসটা আগের থেকে জানি, একবার ঝালাই করে নিচ্ছি, জিনিসটাকে আবার রিকল বা রিভিশন করে নিচ্ছি। রিলার্নিংও সেটার একটা প্রসেস। তো লাস্টে একটা কনক্লুশনের রিট্রাইভাল এটা যে রিকভারি অফ দ্য স্টোরড। ঠিক আছে। রিকভারি অফ স্টোরড ইনফরমেশন, আমরা অলরেডি একটা ইনফরমেশন স্টোর করে রেখেছি, সেটাকে আমরা আবার কি করছি, সেটাকে আমরা রিকভার করছি, সেটা আবার থেকে সেটা মনে করছি। ঠিক আছে। কখন মনে করছি, একটা কোনো ইনফরমেশন ভাবুন যে আজকে রাখলেন বা কোনো একটা স্মৃতি আজকে হলো, কোনো একটা ঘটনা হলো, সেটা স্মৃতি হিসাবে আপনার আমাদের মাইন্ডে রয়েছে। কোনো কিছু আপনার হতে পারে, কোনো খেলা হতে পারে, কোনো একটা অকেশন হতে পারে, বিয়ে বাড়ি, আপনাদের মাইন্ডে সেটা থাকবেই। কেন কি, ওটা আপনার স্টোর করে রেখেছেন, খুবই ভালো লাগা জিনিসপত্র বা যেটা আপনার মনে করে রাখতে চান, সেই জিনিসগুলোই অনেক সময় আমাদের মাথায় থেকে থাকে। সেটা পরে কোনো অকেশনে আমরা আবার সেটাকে রিকল করতে পারি, লেটার অকেশনে, তো সেটাকে রিট্রাইভাল বলছি। আবার সেটাকে মনে করা, সেটাকে আমরা স্টোর করে রেখেছি কোনো যে একটা জিনিসকে, বা যে জিনিসটা আমরা ভালো লেগেছে বা ইউজফুল জিনিসপত্র যেটা আমরা রাখতে চাই, সেটাই আবার
মনে করি যখন সেটাকে রিট্রাইভাল বলছি আমরা। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট ইজ টাইপস অফ মেমোরি। কত টাইপস অফ মেমোরি হয়? জেনারেলি তিনটে টাইপস অফ মেমোরি হয়, সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি অ্যান্ড লং টার্ম মেমোরি। সেন্সরি মেমোরি কি? সেন্সরি মেমোরিগুলো ওগুলো যেগুলো আমরা দেখুন দেখি, যেগুলো শুনি বা যেগুলো বলি, সেগুলো যখন আমরা রেকর্ড করে রাখি, আমরা সেই ইনফরমেশনগুলো ভায়া সেন্সেস দেখে শুনে সেগুলো আমরা রেকর্ড করে রাখছি, সেটাকে একদম পুরো বেসিক স্ট্রাকচার বা বেসিক মেমোরি, সেটা হচ্ছে সেন্সরি মেমোরি, একদম প্রথমের পার্ট এটা। নেক্সট ইজ শর্ট টার্ম মেমোরি, এটা আমরা পরে পড়বো। শর্ট টার্ম মেমোরি কতক্ষণ থাকে, 7 সেকেন্ড থাকে না 8 সেকেন্ড থাকে, কতক্ষণ রাখতে পারি, কত ইন্টারেস্ট নিয়ে দেখি, সেগুলো এখানে ডিপেন্ড করে। এখানে আরেকটা জিনিস আছে, এখানে বলা হয়েছে যেখানে 20 সেকেন্ডস আপ টু রাখতে পারি, যে জিনিসগুলো আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস বা এগুলো খুব মনে করি যে না এটা খুব কাজের, মনোযোগ একটা খুব বড় রোল এখানে প্লে করে। তো কতটা কিভাবে রাখছি, সেটাকে কতটা রিকল করছি, সেটা একটা মেন ফ্যাক্টর প্লে করে শর্ট টার্ম মেমোরিতে। আমরা ওটাকে লং টার্মে নিয়ে যাবো কিনা সেটাও ডিপেন্ড করছে, সেটা আমরা রিকল করছি কিনা। আমরা যে আগের ভিডিওতে বা পার্ট 1-এ আমরা দেখেছি কার্ভটা আমরা ঠিক ভুলে যাওয়ার আগে জিনিসটা রিকল করছি কিনা, সেটাও একটা মেন এখানে একটা রোল প্লে করছে। তো সেটাও একটা এখানে মেন পার্ট। তো লং টার্ম আর লাস্ট পার্ট হচ্ছে লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরিটা ওখানেই এটা একটা পার্মানেন্ট টাইপ অফ মেমোরি, যেটা আমাদের মাথায় থেকে থাকে। খুব ভালো লাগা জিনিসপত্র বা যে জিনিসপত্র আমরা মনে করে রাখতে চাই, সেটাই আমাদের লং টার্ম মেমোরিতে থেকে থাকে। এই যে অল দিস প্রসেস সেন্সরি মেমোরি এন্ড শর্ট টার্ম মেমোরি হয়ে এই লং টার্ম মেমোরিতে আসে। আমরা দেখছি শুনছি, সেটা শর্ট টার্মে আসছে, তারপর ওটাকে রিভাইজ করছি কিনা বা ওটা মনে করছি কিনা, সেটা আমার পছন্দের কিনা, সেটা পুরো এতগুলো স্টেপ পেরিয়ে তখন আমাদের লং টার্ম মেমোরিটা স্টোর হচ্ছে, বা সেটাকে আমরা পরে আমাদের ফিউচারের জন্য বা ওর পরে কোনো অকেশন আসলো সেটাকে মনে করাটা হয়, তখন আমরা লং টার্ম মেমোরি বলে থাকি। সেটা আমার মাথায় থেকে যায়, আমরাও সেটাকে আমাদের ইচ্ছাকৃতভাবে করতে লাগে না, সেটা থেকে যায়। ঠিক আছে? নেক্সট ইজ ওয়ার্কিং মেমোরি। ঠিক আছে, ওয়ার্কিং মেমোরিটা এখানে একবার ছোট্ট করে আমরা দেখে নেবো যে ওয়ার্কিং মেমোরিটা হচ্ছে এখানে অনেকগুলো জিনিসপত্র কোঅর্ডিনেশনে এটা তৈরি হয়। এটা ইনার আই, কনসিয়াস অ্যাওয়ারনেস, আমরা কতটা অ্যাওয়্যার জিনিসপত্র নিয়ে, আমরা কি বলছি কি শুনছি, সঙ্গে সঙ্গে যে আমরা যে কাজগুলো করছি ছোট্ট করে, আমরা রোজ রোজ একটা জিনিস ছোট্ট করে আমরা দেখে থাকছি, এটা সেন্সরি ইনপুট আমরা বলে থাকছি। সেন্সরি ইনপুট বলতে হচ্ছে যে কোনো জিনিস আমরা দেখছি বা শুনছি বা বলছি, সেটা রেগুলার রূপে আমরা করে চলেছি, সেটা রেগুলারলি করো। তো সেই পুরো একটা জিনিস ওয়ার্কিং মেমোরিতে কাজ করছে, আমরা রেগুলারলি করছি কিনা, কিভাবে হচ্ছে কাজটা না হচ্ছে, আমাদের যে টোটাল একটা কোঅর্ডিনেশন হয়, সেই কোঅর্ডিনেশনটাকেই আমাদের পরে লং টার্ম মেমোরি একটা হিসাবে স্টোর হয়। এই জন্য বলছি না এখানে একটা বাদল হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে, এটা বরফ হয়ে জমছে, রোজ বরফ হয়ে জমতে জমতে তখন একটা গ্লেশিয়ার তৈরি হচ্ছে। তো এটা একটা এমনি প্রসেস, একটা লং প্রসেস না হলে কখনো একটা লং টার্ম মেমোরি থাকে না। খুবই কম হয় যেখানে আমরা খুবই একটা পছন্দের জিনিস হয়ে গেল, সেটা আমরা মাইন্ড বা লং টার্ম মেমোরিতে থেকে যায়। অথবা খুব ইনফরমেশন বা খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো আমাদেরকে কি করতে হয়, রেগুলার সেটা রিভাইভাল করতে হয়, নতুন করে মনে করতে হয়, যাতে আমাদের কনসিয়াস মাইন্ডে সেটা সবসময়ের জন্য থেকে যায়। ক্লিয়ার? তো এটা একটা ওয়ার্কিং মেমোরির একটা পার্ট। একটা গ্লান্স এটা আমরা দেখলাম কিভাবে সবকটা পার্ট এটার মধ্যে রিলাই করে। ক্লিয়ার? নেক্সট ইজ 3 টাইপস অফ ওয়ার্কিং মেমোরি। 3 টাইপস অফ ওয়ার্কিং মেমোরি কি আছে? 3 টাইপস অফ ওয়ার্কিং মেমোরি এই আছে। একটা প্রথমত হচ্ছে সেন্সরি মেমোরি। সেন্সরি মেমোরি থেকে হয়ে আসে আমাদের শর্ট টার্ম মেমোরিতে, শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি। এই একটা হচ্ছে প্রসেস, আর এই প্রসেসের মধ্যে সবকটা আমাদের মেমোরি রিলাই করছে। সেন্সরি মেমোরি ইজ ইম্পর্টেন্ট অ্যাজ এটা আমাদের সবচেয়ে বেসিক পার্ট। এখান থেকেই আমরা নানা রকম জিনিস দেখি আর শিখি। নেক্সট শর্ট টার্ম মেমোরি, যেটার মধ্যে আমরা 20 সেকেন্ডস অ্যারাউন্ড এটা থেকে থাকে, তারপরে এটা ডেপ্রিভেট করতে থাকে। অলরেডি আমরা পড়ে রেখেছি যে 20 মিনিটসের মধ্যেই এটা 40%-এর একটা ঘাটতি দেখা যায়। ঠিক আছে? তো এই ইনফরমেশনটা কিছু পার্টে আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের রেগুলারলি এটা রিভাইভালের জন্য বা এটা রেগুলারলি আমাদের মনে থাকা জন্য ওটাকে রিভিশন করতে লাগে বা সেটাকে দেখে নিতে লাগে, তাহলেই ওটা শর্ট টার্ম থেকে লং টার্মে পরিণত হয়। তো আমরা অনেক সময় হয় ক্লাসে দেখি, ক্লাসে শুনছি, অনেক টিচাররা এসে বলেন, কিছু টিচারদের কথা আমরা শুনে সঙ্গে সঙ্গে উড়িয়ে ফেলি, কিছু টিচারদের কথা থেকে যায়। কিন্তু থাকার সত্ত্বেও কি হয়, অনেক ইনফরমেশন সঙ্গে সঙ্গে অ্যারাউন্ড 20 মিনিটস, দেন 8 ঘন্টার মধ্যে 40%-এর অ্যারাউন্ড 60% এরকম ইনফরমেশন অটোমেটিক্যালি আমাদের মাথা থেকে চলে যায়। সেটাকে আবার না মনে করলে বা না দেখলে সেই কার্ভটা ঘুরে ফিরে 20%-এর মধ্যে এসে আটকে যায়। এই 20%টা কি হয়, আমাদের লাস্ট মেমোরি থেকে থাকে যদি আমরা এটাকে রিভাইভ না করে থাকি। ক্লিয়ার? তো এই হচ্ছে 3 টাইপস অফ ওয়ার্কিং মেমোরি। নেক্সট এখানে আসলাম আমরা যে মেমোরিটা যেটা আমরা বললাম শর্ট টার্ম মেমোরি, ওয়ার্কিং মেমোরি অ্যান্ড লং টার্ম মেমোরি। এখানে আমরা একবার ছোট্ট করে একবার কিছু ডায়াগ্রামসের সঙ্গে দেখে নেব। সেটা এখানে দেখছি যে
এখানে যে তিনটে ডায়াগ্রাম বা তিনটে যে পিকচার্সগুলো আছে এখানে আমরা দেখবো স্টিমুলি বলতে হচ্ছে যে জিনিসপত্রগুলো দেখছি, শিখছি, এক্সপিরিয়েন্স করছি, সেগুলোকে কিভাবে অ্যাপ্লাই করছি ইনফরমেশনটাকে, সেটাকে আমরা স্টিমুলি বলছি। ওগুলো প্রসেসিং হয়ে ওয়ার্কিং মেমোরিতে আসছে। আমরা এক্ষুনি ডিসকাস করলাম ওয়ার্কিং মেমোরি। ইনকোড মানে যেটাতে আমরা গ্রহণ করছি বা ওটাকে অর্জন করছি। দেন রিট্রাইভাল মানে সেটাকে রিভিশন করে সেটাকে আবার আমাদের জন্য তথ্যটাকে জীবিত রাখছি। জীবিত রাখা মানে হচ্ছে যেইভাবে আমরা জিনিসটাকে জল দিয়ে আমাদের জন্য বা কোনোভাবে জান দিয়ে বলতে পারি যে ওটা না রিকলিং করলে জিনিসটা মরে যাবে। তো ডেইলি আমাদেরকে বা একটা ঠিক রেগুলার ইন্টারভালে সেটাকে রিট্রাইভাল করতে লাগে, তখনই আমাদের একটা ওয়ার্কিং মেমোরিতে হিসেবে কাজ করে বা সেটা লং টার্ম মেমোরিতে স্টে হয়। এই পুরো কাজটা, এই পার্টটা ব্রেন করে, তার আগে স্টিমুলি কাজটা করে। আমরা ইনফরমেশনটাকে যেটাকে লোড করি বা বলে থাকি যে সেটাকে আমাদের মধ্যে গ্রহণ করি, প্রসেসিং হয়ে ওয়ার্কিং মেমোরিতে আসে। ঠিক এইভাবে সাইকেলটা চলে। মাথার মধ্যে ছোট্টভাবে এই জিনিসটা বোঝার চেষ্টা করুন, খুব সহজভাবে এটা আমাদের মাথায় ঢুকিয়ে যাবে। এটা আমাদের হার্ড কিছু নয়, ইনফরমেশন থাকে সেটা প্রসেস করে ওয়ার্কিং মেমোরিতে আসে, সেটা ইনকোড করি লং টার্ম মেমোরির জন্য। লং টার্ম মেমোরিতে কখন থাকবে সেটা যখন রিট্রাইভাল করি, তখন আমরা লং টার্ম মেমোরিটাকে পরে আমাদের ওয়ার্কিং মেমোরিটার সঙ্গেও কাজ লাগাতে পারবো। অ্যাজ আমরা এবিসিডি শিখেছি, এবিসিডিটা আমাদের লং টার্মে ঢুকেছে, সেই লং টার্মটাকে আমরা রেগুলারলি একবার যে ইনকোডিং করেছি তারপরে রেগুলারলি রিট্রাইভাল করে আমাদের এখন অবধি সেই এবিসিডিটাকে ইমপ্রুভমেন্ট করে বা তার সঙ্গে নানা রকমের তথ্যগুলো, গ্রামার পার্ট, বাকি অন্য কিছু পার্ট যোগ করে আমরা একটা পুরো সেন্টেন্স তৈরি করছি। সেন্টেন্স থেকে নানা রকম মাছকে সায়েন্স বা প্র্যাকটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এভরিথিং, কমিউনিকেশন, এভরিথিং এটা দিয়েই তৈরি হচ্ছে। তো এই পার্টটা কতটা ইম্পর্টেন্ট এখান দিয়ে আমরা দেখতে পারি। নেক্সট, এখানে একটা জিনিস দেওয়া আছে ওয়ার্কিং মেমোরি। ওয়ার্কিং মেমোরিতে কি কাজ লাগে? টেম্পোরারি স্টোরেজ, অ্যাজ উই অল ডিসকাসড। দেন ম্যানিপুলেট থ্রু আওয়ার ভিজুয়াল অ্যান্ড অডিটরি চ্যানেলস, যেগুলো আমরা দেখতে বা শুনতে পাই। ফোকাস অ্যাটেনশন, যেগুলো আমরা ফোকাস করি বা অ্যাটেনশন যেগুলো থাকে, যে দিকে আমার ইন্টারেস্ট থাকে। দেন এফেক্ট স্কুল পারফরমেন্স অ্যান্ড আইকিউ, আমাদের আইকিউ যেটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন থাকে সেটা, সাথে সাথে আমরা কতভাবে আমরা অ্যাক্টিভ থাকি, কিভাবে আমাদের থ্রু এক্সারসাইজ আমাদের মাথার মধ্যে জিনিসপত্রগুলো স্টোর হয়, তো সব কিছুই। টেম্পোরারি স্টোরেজ থ্রু অপারেট ওভার এ ফিউ সেকেন্ডস, ম্যানিপুলেট ইনফরমেশন, ফোকাস অ্যাটেনশন, এভরিথিং আর ওয়ার্কিং মেমোরি। এগুলো কন্টিনিউ চলছে, এগুলো না চললে একটা ওয়ার্কিং মেমোরি কাজ করবে না। ডেলি যে আমরা কাজ করে চলেছি, সেটা ডেলি যে আমাদের ওয়ার্কিং পার্টে কাজ লাগছে, সেটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং মেমোরির একটা অক্ষম জায়গা বা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, নেক্সট ইজ মেমোরি। মেমোরির মধ্যে কি কি আছে? ওই মেমোরিগুলো হচ্ছে সেভারাল থিওরিজ এখানে এমপ্লাই হয় ডেসক্রাইব করার জন্য। লার্নারদেরকে সাথে কেমন করে স্টোর করছি, সেটাকে কেমন করে রিট্রাইভ করছি, সব কটার মধ্যে পার্ট। সিম্পলেস্ট থিওরি, যেখানে আমরা ব্রেক করি মেমোরিকে ইন্টু 3 পার্টস। এটা শর্ট টার্ম মেমোরি, ওয়ার্কিং মেমোরি অ্যান্ড লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি আমরা খুবই সহজে জানি, যেটা কিছুক্ষণের জন্য সেই ইনফরমেশনটাকে রাখি বা প্রসেস করার জন্য, তখন আমরা শর্ট টার্ম মেমোরির কথা বলছি। ওয়ার্কিং মেমোরি যেটা আমরা বলছি যে কনসিয়াসলি সেটা প্রসেস অফ ইনফরমেশন বা পার্ট টার্ম মেমোরি হতে পারে, পার্ট অফ মেমোরি, ঠিক আছে, কিছুক্ষণের জন্য লাগে। তাহলে লং টার্ম মেমোরি তো আপনারা জানেনই, যেটা লং টার্মের জন্য কাজ লেগে থাকে। ক্লিয়ার? তো এই কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মাথায় রাখতে হবে মেমোরিটাকে বোঝার জন্য। বেশি কিছু সমস্যার ব্যাপার নেই, খুবই ছোট ছোট জিনিস মাথায় রাখলেই খুবই ক্লিয়ারভাবে আমাদের বুঝতে সাহায্য করবে। নেক্সট ইজ হিউম্যান মেমোরি। দেখুন আমরা জিজ্ঞেস পড়ে থাকলাম যে সেন্সরি মেমোরি, যেগুলো আমরা সঙ্গে সঙ্গে বলি, শুনি, দেখি, সেগুলোর মধ্যে সেন্সরি মেমোরি কাউন্ট হয়, সেটা লেস দেন 1 সেকেন্ড, খুবই কমের সময়ের জন্য। শর্ট টার্ম মেমোরি ওই একই, বেশি তফাৎ নেই এর মধ্যে, যেটাকে ওয়ার্কিং মেমোরি বলে থাকি, সেটা খুব কম সময়ের জন্য। লং টার্ম মেমোরিটা হচ্ছে লাইফ টাইমের জন্য, লাইফ টাইম মেমোরি। সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে ফর দ্য ইমপ্লিসিট মেমোরি অ্যান্ড এক্সপ্লিসিট মেমোরি। এটা কনসিয়াস স্টেট, এটা হচ্ছে আনকনসিয়াস স্টেট। এই যে কনসিয়াস স্টেটের কথা বলা হচ্ছে, সেটা পরে ডিক্লারেটিভ মেমোরি মধ্যে পরিণত হচ্ছে। আর ইমপ্লিসিটটা কোনটার মধ্যে তৈরি হচ্ছে? প্রসিডিউরাল মেমোরির মধ্যে। সেটা স্কিল আর টাস্কের মধ্যে আমরা ফেলেছি, আর এখানে এটা ফ্যাক্টস আর ইভেন্টসের মধ্যে। এখানে যে ইমপ্লিসিট পার্টটা আছে আনকনসিয়াস সময় বা আনকনসিয়াস স্থিতি, এখানে যে প্রসিডিউরাল মেমোরির কথা বলা হচ্ছে, স্কিল অ্যান্ড টাস্ক, সেটা রেগুলারলি যে কাজগুলো আমরা করে থাকি, রেগুলারলি যে কাজগুলো করার পর যে টাস্কগুলো থাকে, যে প্রসেসগুলো থাকে বা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো থাকে, সেগুলো আমরা ফিজিক্যালি বা করে সেটাকে নিজের মধ্যে গ্রহণ করি বা সেটাকে আমরা পরে আমাদের টাস্কগুলোর মধ্যে ইনক্লুড করি, তখন আমরা সেই স্কিল আর টাস্কের মধ্যে কথাটা ইনক্লুড করি। এটা আমরা রেগুলারলি করে নিজেদের লাইফ স্টাইলে এটা ইনক্লুড করলে সেই একই কাজ করে। ঠিক আছে, আমরা যে রেগুলারলি কাজ করছি, আমরা দেখবেন কাজ করতে করতে সেটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়।
হ্যাবিচুয়েটেড বলতে সেই যে নলেজটা থাকে, সেই মেমোরিটা থাকে আমাদের মধ্যে চলে আসছে, সেটাকে আমাদের স্কিলস বা টাস্কের মধ্যে নিয়ে এসে সেই টাস্কটাকে ভালোভাবে আমরা ইমপ্রুভ করতে পারছি বা টাস্কটাকে ভালোভাবে করতে পারছি। এখানে একটা ফ্যাক্টস আর ইভেন্টসের কথা বলা আছে, ডিক্লারেটিভ মেমোরি। এখানে দুটো ভাগ করা হয়েছে, এখানে এপিসোডিক আর একটা হচ্ছে সেমান্টিক মেমোরি। এখানে ইভেন্টস আর এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, আর এখানে ফ্যাক্টস আর কনসেপ্টস। ইভেন্টস আর এক্সপিরিয়েন্স হচ্ছে কোনো ঘটনা বা কোনো একটা জিনিস আমরা দেখে শিখলাম, সেটা আমাদের একটা অভিজ্ঞতা রয়ে গেলো। এই যে অভিজ্ঞতাটা ব্যাপারটা বা এখানে ইভেন্টস এই ঘটনাগুলো, সেগুলোই আমাদের এপিসোডিক মেমোরি থেকে যায়, বা এখানে এই এপিসোডটা বা এই পার্টটা আমরা দেখে জিনিসটা মনে আছে, জিনিসটা এই ঘটনাটা ঘটেছিল, এই অভিজ্ঞতাটা আমাদের হয়েছিল যে এই সময় এই কাজটা হয়েছিল, প্র্যাকটিক্যাল কথা বা আমাদের স্কুলে একটা কোনো অভিজ্ঞতা বা যে কোনো লাইফ টাইমে। আর একটা হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড কনসেপ্ট, জেনারেলি আমরা যেটা নলেজ হিসাবে রেখে থাকি, বা যেখানে একটা কোনো কথা শুনি বা যে কোনো একটা কনসেপ্ট শুনি, সেটা একটা ফ্যাক্টস আর কনসেপ্ট হিসাবে আমাদের মাথায় থেকে থাকে, সেটা আমরা বলি সেমান্টিক মেমোরি। তো আমরা এটাকে একবার রিভাইজ করে নিই যে প্রথম থেকে, যেখানে কি বলা হয়েছে। সেন্সারি মেমোরি, যেটা অলরেডি জানি আমরা সেন্সেস থেকে হয়। শর্ট টাইম মেমোরি, যেটা মোর দ্যান লেস দ্যান সেন্সারি মেমোরির মতো, লেস দ্যান 1 মিনিট থেকে থাকে, যেটা ওয়ার্কিং মেমোরিতে কাজ লাগে, যেটা ডেইলি আমরা অ্যাজ এ প্রেজেন্ট আমরা ইউজ করে থাকি। লং টার্ম মেমোরির মধ্যে দুটো ভাগ হয়, এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট। আমরা একটা জিনিস এখানে ভেবে নেব যে ইমপ্লিসিটটা হচ্ছে ডেইলি আমরা যে কাজগুলো করছি, সেই কাজগুলো যে স্কিলস আর টাস্ক মনে হচ্ছে বা যে কাজগুলো থাকে সেগুলোর মধ্যে যেগুলো ইমপ্লাই হয়। আর একটা যেটা ফিজিক্যাল পার্ট, এটা হলো ইমপ্লিসিটটা। আর একটা হচ্ছে যেটা মাইন্ডের পার্টটা, যেটা কনসিয়াস, যেটা আমার ব্রেন থেকে বা থেকে থাকে, যেটা ফ্যাক্টস আর ইভেন্টসের মধ্যে হতে পারে বা ঘটনা বা অভিজ্ঞতা বা যে কোনো একটা কনসেপ্ট বা থিওরির মধ্যে থেকে থাকে, সেটা হচ্ছে এক্সপ্লিসিটে। ইমপ্লিসিটে যেটা ফ্যাক্টস বা স্কিলস বা টাস্ক বা কোনো কাজের মধ্যে জড়িত হতে পারে। ক্লিয়ার? নেক্সট খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটি কগনিটিভ লার্নিং ডেফিনিশন বা কগনিটিভ লার্নিং কাকে বলছি তার ডেফিনিশন। দেখুন, কগনিটিভ লার্নিং হচ্ছে একটা সিম্পল একটা জিনিস আমরা বলে থাকি, আমরা এত কিছু জিনিস পড়ে এসেছি, তো এখানে একটা কমন জিনিস আমরা বলে দিই যে আমরা যে মোস্ট এফেক্টিভ ইউজ অফ ব্রেন, মানে খুব ভালো সবচেয়ে বেস্ট ইউজ অফ ব্রেন, আমাদের যে মাথার যে মগজটা আছে, যতটা ভালো ইউজ করতে পারবো, যতটা ভালোভাবে আমরা সেটাকে নিজের জন্য ইউজ করতে পারবো, তখনই সেটা আমাদের কগনিশনের মধ্যে কাউন্ট হবে। ঠিক আছে? আর কগনিশনটা কাকে বলছি? কগনিশনটা এমন একটা মেন্টাল স্টেট বা প্রসেস বা নতুন একটা নলেজ গেইন করি, যেটা আমাদের চারিপাশের অভিজ্ঞতা বা আমাদের সেন্সেস বা আমাদের থটস, সেগুলোকে আমরা প্রসেস করে থাকি। আমরা দেখছি, জিনিসটাকে দেখে শিখছি। এটা ছোটবেলা একদম ফ্রম দ্য চাইল্ড বা ফ্রম দ্য ইনফ্যান্ট আমরা এই জিনিসগুলো শিখছি, দেখছি, অভিজ্ঞতা হচ্ছে, সেন্সেসে সেগুলো রেকর্ড হচ্ছে, আমাদের থট, ভাবনা চিন্তা সব কিছুই একটা কগনিশনে আমাদের কাজ করছে। এই যে কগনিশনে কাজ করছে, আমাদের ব্রেন এখানে প্রসেস করছে যে এটা করিস না, এটা করিস, এটা ঠিক হচ্ছে, ট্রায়াল এন্ড এরর মেথড, সব কিছু এই প্রসেসে চলছে। তো কগনিটিভ একটা খুবই ব্রড কনসেপ্ট, আর এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা লার্নিং এর ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, অ্যাজ যে কগনিশনের পার্টটা আছে, যেটা আমরা মার্জ করে থাকি, দুটোকে মিলাই কখন, যখন আমরা এই যে এক্সপিরিয়েন্সগুলো আছে, নানা রকমের ডিফারেন্ট প্রসেসগুলো আছে যেগুলো আপনার এখানে কগনিশনে ইউজ হচ্ছে, সেগুলোকেই যখন আমরা লার্নিং এর সঙ্গে যুক্ত করছি, তখন একটা কগনিটিভ লার্নিং তৈরি হচ্ছে। এটাই পুরো এখানে লেখা আছে। আপনারা যখন এখানে দেখবেন, একবার এটা চোখ বোলাবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যেটা খুবই একটা সহজ একটা পদ্ধতি, কিন্তু একটুখানি ব্রড আছে, এইটুকুনি জিনিস। তো এটা জাস্ট মেমোরাইজ করা বা রিপিট করা, এটা ওরকম কোনো জিনিস না। এটা আমরা যদি বলতে পারি একটা খুবই ভালো কথা, যে এক্ষুনি আমরা যেটা ডিসকাস করলাম, অভিজ্ঞতা বা আমাদের ব্রেনের বেস্ট ইউজ, বা আমরা নতুন নতুন অভিজ্ঞতা বা কাজ করে, জিনিসটা দেখে বা আমাদের সেন্সেস রেকর্ড করে, আমাদের ভাবনা চিন্তা করে, জিনিসগুলো যেগুলো আমরা রেকর্ড করে নিজের যে লার্নিং প্রসেসটাকে এগোই, তখনই একটা কগনিটিভ লার্নিং এগিয়ে থাকে। ঠিক আছে? তখন আমাদের কি হয়, বাকি জিনিসগুলো বুঝতে, শিখতে, ভাবতে, মনে রাখতে খুবই একটা মোক্ষম রোল প্লে করে, এখানে খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে? কগনিটিভ লার্নিং এর যে কিছু স্ট্র্যাটেজিস আছে, সেটা এখানে আমরা দেখে নেব। কিছু স্ট্র্যাটেজি, সেটা হলো যে আমরা যখন কোনো কাজ করে থাকি বা কোনো একটা ভিজুয়াল দেখে থাকি বা কোনো নতুন একটা স্টুডেন্ট আসে, তাদেরকে এটা হেল্প করে নতুন কোনো প্রবলেমের সলিউশন বের করতে, নতুন একটা এক্সপিরিয়েন্স গেইন করতে, সাথে যেই আমরা জিনিসপত্রগুলো শিখেছি, জানি, সেগুলোকে বুঝে সেগুলোকে রিকল করতে, বা আমরা যে জিনিসগুলো জানি সেগুলোকে জাস্টিফাই করতে, এটা কেন করছি, কিসের জন্য করছি, কিভাবে করছি, সেগুলোকে জাস্টিফাই করা, সেগুলো এক্সপ্লেন করা, সেগুলোকে আবার করে ভাবনা চিন্তা করা,
সেগুলো এই কগনিশনে এখানে স্ট্র্যাটেজিসে ইনক্লুড হয়। আমরা শুধু ব্যাস বসে থাকবো না, যে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা আমরা ওগুলোকে গভীরতায় ভাবছি, তখন জিনিসটা কগনিটিভ লার্নিং এর মধ্যে ইনক্লুড হচ্ছে। কগনিটিভ লার্নিং এ খুবই সহজ ভাষায় এটা আমরা বলতে পারি যে আমরা কোনো ধাঁধা সলভ করি, যখন কোনো একটা জিনিস আমরা আগের থেকে সাইক্লিং শিখতে জানি বা একটা নতুনভাবে জানি যে এইভাবে এই বিজনেসটা তৈরি হচ্ছে, এই জন্য নানা রকম ভাবনা চিন্তা, আমরা কোথাও জিনিসটা যাই, শিখছি, প্রসেস হচ্ছে, প্র্যাকটিক্যালি শিখছি, দেখে শিখছি, বুঝে শিখছি, অনেক ভাবনা চিন্তা হচ্ছে, নতুন এক্সপিরিয়েন্সেস হচ্ছে, প্রবলেম সলভ করছি, সব কিছুই কিন্তু আমাদের এই কগনিশন। আমাদের স্টুডেন্ট লাইফ, যে কোনো একটা নর্মাল যে দিনে মজুরি খাটে, সবার মধ্যে এই জিনিসটা থেকে থাকে, যে কগনিটিভ লার্নিং এর প্রসেসটা সবার মধ্যে হয়ে থাকে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রসেস, খুবই স্ট্র্যাটেজিক প্রসেস, আর এটাকে আমরা লার্নিং এর সঙ্গে মিশিয়ে আমাদের ব্রেনের যেটা সবচেয়ে বেস্ট ইউজ হতে পারে, যে আমরা এইভাবে এফিশিয়েন্টলি এটা ইউজ করতে পারি, সেখানে কগনিটিভ লার্নিং কাজে থেকে থাকে। হাউ ডাজ দ্য কগনিটিভ লার্নিং হেল্প? এটা লার্ন এফেক্টিভলি, যেটা শিখি সেটা খুবই ভালোভাবে আর এফেক্টিভলি ওটা শিখতে পারবো। এফেক্টিভলি বলতে ওটাই যখন আমরা সেই জিনিসটা ভালো করে শিখছি, কিভাবে হচ্ছে কনসেপচুয়াল ওয়াইজ, তারপরে ওটাকে বুঝে শুনে, ইনস্টিড অফ বিং টেম্পোরারি মেমোরাইজ, সেগুলো মুখস্থ না করে সেগুলোকে বুঝে, আমরা কথা অনেকবার শুনি যেটা মুখস্থ করিস না, বুঝে কর। তো এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে, যে জিনিসটা আমরা বুঝে করছি সেটাই এখানে অ্যাপ্লাই হয়। লার্নিং স্টাইল, চাইল্ড যেখানে থাকে সে নিজের স্টাইল বা হোক, কিছু কনসেপচুয়াল হোক, সাচ অ্যাজ কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট যেখানে খুবই তারা মিস্টেকেনলি বা তাদেরকে বুঝে শুনে করতে লাগে, সেরকম কিছু সাবজেক্ট হচ্ছে যেমন ম্যাথ, ইংলিশ, সায়েন্স। এটা জেনারেলি এখানে যে বাচ্চারা থাকে ম্যাথসে, ইংলিশে, সায়েন্সে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ যেই সাবজেক্টগুলো হয়, যেমন ইংলিশে বা সায়েন্সে কিছু থিওরিজে কিরকম করে হচ্ছে, ম্যাথসের কিছু ফর্মুলাজে, এখানেই লোকজন বা ম্যাক্সিমাম স্টুডেন্ট আটকে থাকে। কেন? তারা কগনিশন ডেভেলপমেন্ট এখানে ঠিক করে হয়ে থাকে না, তারা বুঝে উঠতে পারে না, এখানে সমস্যাটা তৈরি হয়। আমরা কি করি জেনারেলি, কিছু জিনিস ভাবুন যে এক বছরের ক্লাস থাকে, ক্লাসটাকে আমরা পুরো করে তো নিচ্ছি, রেজাল্ট তো এসে যাচ্ছে, কিন্তু জিনিসটাকে কোনো একটা কনসেপ্টটাকে সেটা শিখছি না, শিখেই আমরা নেক্সট ক্লাসে উঠে যাচ্ছি। তো ওখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, আমাদের যে মাথায় যে গ্যাপটা তৈরি হচ্ছে, কগনিশনের যে প্রসেসের গ্যাপটা তৈরি হচ্ছে, সেখানেই অনেক রকমের প্রবলেম বা সমস্যা দেখা যায়। তখনই একটা স্টুডেন্ট বা একটা পার্সন কোনো একটা সাবজেক্টে কমজোরি তৈরি হয়ে গড়ে ওঠে, সেটা ম্যাথের দিক থেকে হোক, সায়েন্সের দিক থেকে হোক, কেন কি মাঝখানে একটা গ্যাপ রয়ে যাচ্ছে। ক্লিয়ার? তখন আমরা নেক্সট এখানে পয়েন্টে এগোই, যে কগনিটিভ স্কিলস যেগুলো থাকে সেগুলো কিছু জিনিসে ডিপেন্ড করে থাকে, ঠিক আছে? উইথাউট ডেভেলপড অফ কগনিটিভ স্কিলস অ্যান্ড চিলড্রেন ফল বিহাইন্ড, যদি তাদের মধ্যে কগনিটিভ স্কিলস ডেভেলপ না করে, তাহলে কিছু ওই চিলড্রেনগুলো বা সেই বাচ্চাগুলো পিছনে থেকে থাকে, তখন আর তারা মানে ভালো স্টুডেন্ট আর হয়ে ওঠে না। কগনিটিভ স্কিলস না থাকলে লার্নার্সরা আর তখন লার্নার্স থাকে না, তখন তাদের মধ্যে একটা ডেপ্রিভেশন তৈরি হয়, যে এই কথাটা আমরা বলে থাকলাম, ঠিক আছে? যেই স্টুডেন্ট এক্ষুনি আমরা যে কথাটা বললাম, যে স্টুডেন্ট যারা নতুন গ্রেডে ওঠে বা নতুন ক্লাসে উঠছে, তারা কি করছে, যারা বেসিকগুলো আছে, সেই বেসিক একাডেমিক স্কিলস সেগুলোকে মাস্টারি বা সেটার মধ্যে ভালোভাবে নিজেকে এক্সপার্ট করে তুলতে পারছে না বা সেগুলোকে শিখে উঠতে পারছে না, তখনই সেই এখানে গ্যাপটা তৈরি হচ্ছে, কগনিশন ডেভেলপমেন্টটা হচ্ছে না, তখনই এই কমজোরিগুলো আমাদের সামনে দেখতে পাই, ঠিক আছে? এখানে একটা জিনিস খুব মনে রাখার কথা, রিমেম্বার what to remember that কিছু জিনিস যেগুলো আমরা শিখি, সেন্স দেখি, নতুন ইনফরমেশনগুলো যেটা আমরা নিতে পারি সাকসেসফুলি ভালো করে, তখন কি হয়, নতুন যে কগনিটিভ স্কিলসগুলো থাকে সেগুলো ডেভেলপ করা, সেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সেগুলো না হলে পরের যে প্রসেসগুলো থাকে সেটা কমপ্লিট হয় না, সেটা আমরা যদি ঠিক করে বুঝে শুনে করে ফেলতে পারি, তাহলেই আমাদের কগনিটিভ প্রসেস যেগুলো থাকে সেটা কমপ্লিট হয়, আর ওগুলো আমাদের হেল্প করে। ক্লিয়ার? তারপরে আমার প্রসেসটা যাচ্ছে, সেটা হচ্ছে কগনিটিভ লার্নিং হেল্পস বাই, কিরকমভাবে হেল্প করে, সবচেয়ে মোস্ট এফেক্টিভ ওয়ে যেটা থাকে সেটা আমাদের বাচ্চাদেরকে বুঝতে বা শিখতে হেল্প করে, ঠিক আছে? কিরকম করে? যারা ভিজুয়াল লার্নার বা দেখে শেখে, যারা করে শেখে বা শুনে শেখে, কাইনেস্থেটিক লার্নার যারা করে শেখে, আর এখানে যারা শুনে শেখে, অডিটরি মানে যারা শুনে, ভিজুয়াল মানে যারা দেখে, কাইনেস্থেটিক মানে যারা করে। এক্ষুনি আমরা কিছু আগের যে পার্টটা ভিডিওটা ছিল সেটা আমরা ডিসকাস অলরেডি করে রেখেছি, কাইনেস্থেটিক পার্টটা কোনটা। আদারওয়াইজ বলতে হচ্ছে যে এটা ছাড়া আর কি আছে, টিচিং ইয়ার চাইল্ড হাউ টু টেক আ বিগ পিকচার অ্যাপ্রোচিং টু লার্নিং। এখানে আরেকটা জিনিস আমরা বোঝার মতো আছে, অ্যাপ্রোচিং টু লার্নিং। লার্নিং এর ক্ষেত্রে এটা আমরা যদি না বুঝে করি, যেটা না কিছু তার
ব্যাপার স্যাপার যে কেন হচ্ছে, থটসগুলো কি, এখানে কি ব্যাপার, কনসেপ্ট কি, তখন ওটা স্মল আইডিয়াস থেকে স্মলার আইডিয়া লেগে রয়ে যায়। তো ওটাকে স্মলার আইডিয়া থেকে বড় আইডিয়াতে ফিট করতে সেটাকে আমরা বুঝে এগোতে লাগবে। আমাদের যে অ্যাপ্রোচ লার্নিংয়ের ক্ষেত্রে সেটা খুবই ভালো করে এগোতে লাগবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ হেল্পিং ইউর চাইল্ড রিটেন অ্যান্ড অ্যাপ্লাই নিউ কনসেপ্ট। এখানে আমাদের চাইল্ড যেগুলো বাচ্চারা যারা আছে তাদেরকে আমরা আমাদের যে দায়িত্ব থাকে যারা যে কিভাবে তাদেরকে যে নতুন যে কনসেপ্টসগুলো আছে তারা আরামসে নিজে নিতে পারবে, কিভাবে তাদেরকে গ্রহণ করতে পারবে, আমাদের দায়িত্ব সেটা যে কিভাবে ওটা খুবই সহজভাবে তাদের মধ্যে পৌঁছে দিতে পারি। সেটা আমাদেরই প্রসেস যে ঠিক এইভাবে ঠিক এইটুকু জিনিস তাদেরকে দেবো, তারা নিতে পারবে, গ্রহণ করে তাদেরকে অ্যাপ্লাই করতে পারবে, তখন সেটা একটা কগনিটিভ ডেভেলপমেন্ট, তারা ব্রেনের ঠিকঠাক ইউজ করে তারা নিজের বাকি কনসেপ্টগুলো গড়ে তুলতে পারবে। তো এইভাবেই কাজটা হচ্ছে। নেক্সট ইজ খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস, এতক্ষণ আমরা যে ডিসকাস করলাম কগনিটিভ পার্টটা, এবার যে কগনিটিভ পার্টের সবচেয়ে ভালো একটা এখানে এমপ্লাই করবে, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট প্রসেস, দ্যাট ইজ চাঙ্কিং স্ট্র্যাটেজি। আমরা খুবই সহজভাবে যদি একটা এক্সাম্পল নিই, যখন একটা ভাত খাই আমরা, তখন একটা থালায় ভাত বাড়া হয়, থালায় যখন ভাতটা বাড়া হয় তখন একটা অ্যামাউন্ট থাকে যে এতটা ভাত থাকে, তখন ওই পুরো একসঙ্গে একটা পুরো যে ভাতটা আছে নিয়েই আমরা পুরোপুরি না খেয়ে নিই না, মুঠো করে বা দু হাত ভরে একসঙ্গে মুখে ঢোকাই, এরকম হয় না। কি করি আমরা, সেটাকে ছোট ছোট এক গাল বানাই, ছোট ছোট হাতে বা চামচে করে ছোট ছোট পিসে ছোট ছোট চাঙ্ক করে নিয়ে খাই। ওটাতে আমরা কি হয়, খেতে সুস্বাদু লাগে, খেতে ভালো লাগে। সেটাকে কি করি আমরা, একটা ঠিকঠাক মেথডে নিলে কি হয়, সেটা আমাদের ভালো লাগে, হজমও হয়, জিনিসটা ঠিকঠাক মনও ভরে, সব কিছুই কমপ্লিটলি আমাদের মনের মতো হয়। তো লার্নিংটাও ঠিক ওরকম চাঙ্কিং স্ট্র্যাটেজিতে এফেক্ট করে। যে চাঙ্কিং স্ট্র্যাটেজি যেটা হয় সেটা কি করে, রিডিউস দ্য কগনিটিভ লোড। আমাদের যে কগনিটিভ লোডটা হয়ে তোলে, যে অনেকগুলো একসঙ্গে না বুঝে শুনে নিয়ে থাকি, সেই জিনিসটা যে সেই প্রসেসর অফ ইনফরমেশনটা আমাদেরকে ব্রেক করার এখানে একটা সুবিধা করে তোলে, গ্রুপ করে তোলে। এখানে দেখলে দেওয়া আছে, দেখবেন চাঙ্কিং স্ট্র্যাটেজির মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, যে চাঙ্কিং স্ট্র্যাটেজি ইজ ইউজড টু রিডিউস কগনিটিভ। ওটা কি করে রিডিউস করে কগনিটিভ লোডটাকে, সাথে সাথে ওই ইনফরমেশনটা যেটা একগাদাভাবে একসঙ্গে পাঞ্চ হয়ে আসে, সেটা কিভাবে লার্নার্স ক্যান গ্রুপ কন্টেন্ট, গ্রুপ করে দেয় ছোটো ছোটো স্মল ম্যানেজেবল ইউনিটসে, তাকে যে ইনফরমেশনটা নিতে খুব সুবিধা হয়। যেখানে আমরা বললাম খাবারটাকে আমরা যদি এক গাদাভাবে নিয়ে নিই, সেটা নিতে খুবই অসুবিধা হবে। ছোট ছোট যদি চামচ করে খাই, সেই জিনিসটা খুবই নিতে সহজ বা সেটা সুবিধায় মনে হবে। ক্লিয়ার? তো এখানে চাঙ্কস যেটা থাকে সেটা মনে করা উচিত, যার সাইজটা ডিপেন্ড করে, যত ছোট্টভাবে ভাগ করে দেবো সেটা অতটা ইজি হবে নেওয়ার জন্য। এখানে একটা এক্সাম্পল খুব ভালোভাবে দেওয়া আছে। চাঙ্কিংটাকে ভাগ করা হয়েছে চাঙ্ক আর ইঙ্গের মধ্যে, আর স্ট্র্যাটেজিটাকে আলাদাভাবে ভাগ করা হয়েছে। এখানে তিনখানা চাঙ্ক অ্যাপ্লাই হচ্ছে, এইটা একটা চাঙ্ক, ইঙ্গে একটা চাঙ্ক, আর স্ট্র্যাটেজি একটা চাঙ্ক। মানে এই একটা ছোট একটা পার্ট, এই একটা ছোট একটা পার্ট, এই একটা ছোট একটা পার্ট, এই তিনটে পার্ট যদি ভাগ করে নিই তাহলে চাঙ্ক, ইং, স্ট্র্যাটেজি, মাথায় একটা স্ট্র্যাটেজি এক্ষুনি আমাদের মাথায় ফিট হয়ে গেল। একটা প্রথম চাঙ্ক, সেকেন্ড চাঙ্ক আর থার্ড চাঙ্ক। এখানে আরেকটু ভালো একটা এক্সাম্পল আমরা দেখে নেবো। এক্সাম্পলটা কি, কোনো একটা ফোন নাম্বার যদি আমরা লিখে থাকি 8605554589, সেটাকে যদি আমরা এইভাবে ভাগ করে দিই, অনেক সময় আমরা টিভিতে এরকম দেখে থাকি, তখন এই জিনিসটা খুব ভালোভাবে আমাদের মনে থাকবে, যেটা হচ্ছে 860 555 4558, মানে 4589 যে পার্টটা আছে, এইভাবে যদি আমরা ভাগ করে দিই তিনখানা চারখানা করে, তখন এটা নিতে আমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, 860 555 4589। অনেক সময় আমরা এইভাবে ফোন নাম্বার মুখস্থ করে রাখি, ঠিক আছে, যেটা আমাদের বুঝতে সুবিধা হয়। এইভাবে যদি আমরা করে নিই তাহলে আমাদের চাঙ্কিং পার্টে যা থাকে, লম্বা পার্ট যেগুলো আমরা বুঝতে অসুবিধা, সেটা আমরা করে তুলতে পারবো। নেক্সট ইজ বার্থডে যেগুলো থাকে, যেমন ভাবুন যে এরকম একটা যদি নাম্বারস দেওয়া হয়, বার্থডে খুবই একটা ভালো এক্সাম্পল। তো এটা বুঝতে বেশি সুবিধা হবে না, এরভাবে লিখতে বেশি সুবিধা হবে। তো নিশ্চয়ই যেটা সেকেন্ড পার্টটা আছে, সেই সেকেন্ড পার্টটা আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাজ 11 কে ভাগ করা হলো 26 দিয়ে, ভাগ করা হলো 1995, তার মানে এটা হলো 26 নভেম্বর 1995। অ্যাজ 26টা হচ্ছে ডেট, 11টা হচ্ছে আমাদের মান্থ, আর 1995টা আমাদের ইয়ার। অ্যাজ যেহেতু আমরা ভাগ করে দেখলাম, তো এটা খুবই সহজেভাবে আমরা রেকগনাইজ করতে পারলাম, দেখে বুঝতে পারলাম, তো এটা আমাদের বুঝতেও সুবিধা হলো আর মনে রাখতেও সুবিধা হবে যদি এটা আমরা ভাগ করে থাকি, তাই না? তো এখানে একটা জিনিস খুবই সুবিধা হলো, যেটা আমরা ছোট ছোট ভাগ করে নিলাম যে কোনো লেটার বা নাম্বারকে, যাতে আমরা এটা মেমোরি স্টোরে খুব ভালোভাবে এফিশিয়েন্টলি রাখতে পারি। নেক্সট ইজ চাঙ্কিং প্রসেস কিভাবে কাজ করে। প্রথম প্রসেসটা এখানে দেখে নিচ্ছি।
ব্রেক লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইন্টু স্মলার ইউনিটস, বড় বড় লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন ওগুলোকে ছোটো ছোটো ইউনিটস আমরা ভাগ করে নিলাম। তারপরে আইডেন্টিফাই সিমিলার প্যাটার্নস, যে প্যাটার্নসগুলো থাকে সেগুলোর মধ্যে সিমিলারিটিস আমরা বার করবো, কী কী সমানতা আছে বা সমান জিনিসপত্র আছে, ওইসে ডেটের দিক থেকে হোক বা গ্রুপের দিক থেকে হোক আমরা সমান বার করে নিই, তাদেরকে মিলিয়ে মনে রাখার ভাবে ইজি হবে। ঠিক আছে, যে কোনো নাম্বার ভাবুন যেটা 88, 99, 666 এম করে থাকে, তাহলে এগুলো মনে করতে সুবিধা হয়। ঠিক আছে, তারপরে অর্গানাইজ দ্য ইনফরমেশন, যেগুলো স্কুলে সাজানো, ঠিকঠাকভাবে সাজিয়ে গ্রুপ করে সেগুলো বুঝতে আরও সুবিধা হয়। তারপরে গ্রুপ ইনফরমেশন ইন্টু ম্যানেজেবল ইউনিটস, যেগুলো ইনফরমেশনগুলো থাকে সেগুলো ছোটো ছোটো ইউনিটসে ম্যানেজেবল ইউনিটসে আমরা ভাগ করে নিলে খুবই সুবিধা হবে যদি আমরা ঠিকভাবে গুছিয়ে তুলতে পারি। এখানে আরেকটা আমরা এক্সাম্পল নেব সেটাকে আরও ভালোভাবে বুঝতে, সেটা ম্যানেজেবল ইউনিটস কাকে বলছি আমরা, ম্যানেজ করতে পারি, সেগুলোকে মাথায় রাখতে সুবিধা হবে। বড় বড় নামগুলো থাকবে সেগুলোকে আরও ছোটো ছোটো ভাগ করে ম্যানেজ করে নিয়ে মাথায় রাখতে সুবিধা হবে। তো চাঙ্কিং ইনফরমেশন এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, অ্যাজ চাঙ্কিং ইনফরমেশন মোস্ট কমনলি টু অর্গানাইজ ক্লাসিফাই লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, একই কথা। ঠিক আছে, তো ওটাকে আমরা ডেইলি লাইফে কিরকম করে অ্যাপ্লাই করবো, কীভাবে ওটাকে লার্নিংয়ের দিক থেকে আপনার লাইফে অ্যাপ্লাই করবো বা লার্নিং কার্ভে এটা ইনক্লুড করবো, প্রসেসে ইনক্লুড করবো, বাচ্চাদের জন্য কেমন করে ইনক্লুড করবো, সব এখানে পার্ট বাই পার্ট দেওয়া আছে। এই যে এখানে যেটা আমি কথাটা বলছিলাম, এখানে আনচাঙ্ক লিস্ট যেটা দেওয়া, ব্রেড, আইসক্রিম, ক্রিম, মিল্ক, টমেটোস, এটা র্যান্ডামলি দেওয়া আছে, এগুলোকে মুখস্থ করতে বললে এক্ষুনি গুলিয়ে ফেলবে সব। এটাকেই যদি আমি চাঙ্ক করে গ্রুপ করে ভালো করে অর্গানাইজ করে যদি দিয়ে থাকি সেটা খুবই ভালো হবে। যদি আমরা এটাকে ভাগ করে দিয়ে ফ্রোজেন ফুড, ডেইরি যেটা থাকে, বেকারি, দেন ফ্রুটস। এই যে ফ্রোজেন ফুডসের মধ্যে প্রথমে আইসক্রিম দিলাম, যেটা জমে যায় বা ঠান্ডার মধ্যে সেই ঠান্ডার জিনিসপত্র হলো আইসক্রিম আর ফ্রোজেন পিস। ডেইরি বা দুগ্ধ জিনিসপত্রগুলো এখানে মিল্ক, এগস, ক্রিম, বাটার, ডেইরি প্রোডাক্টগুলো এখানে। নেক্সট করলাম বেকারি, বেকারিতে ইংলিশ মাফিনস, ব্রেড বা ব্যাগলস রেখে দিলাম। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেখানে আমরা লেটুস, বানানা যেটা কলা, টমেটোস আর অ্যাপেলস, এইভাবে ভাগ করে দিলে আমাদের মাথায় 5খানা ভাগ করে নেব। 5খানা ভাগ যেটা হচ্ছে ফ্রোজেন ফুডস, ডায়েরি, বাট বেকারি অ্যান্ড ফ্রুটস, এগুলোকে মাথায় যদি ভাগ করে নিই তাহলে বাকি জিনিসগুলো গ্রুপ করতে খুবই সুবিধা হবে। তো এইটা হচ্ছে চাঙ্কিং প্রসেস, আর এটাই লার্নিং প্রসেস অ্যাপ্লাই করলে নানা রকমের খুবই কঠিন যে তত্ত্বগুলো বা যে কনসেপ্টসগুলো আমাদের ক্লিয়ার করে আমাদের মাথায় রাখতে খুবই সুবিধা হবে লং টার্মের জন্য। ক্লিয়ার? নেক্সট মুভ টু পিয়ার লার্নিং ইজ এফেক্টিভ। পিয়ার লার্নিংটা কি? পিয়ার লার্নিংটা ওটা যেখানে আমরা শুধু একা লার্ন বা একা এখানে ইনভলভ হবো না, যতজন ইনভলভ হবো বা অন্যজনকে কোনো আমাদের লার্নিং প্রসেসে ইনক্লুড করবো তখন সেটাকে আমরা বলি পিয়ার লার্নিং। এখানে একটা ভালো একটা পিরামিড ভাবে এখানে আমরা একটা বোঝার চেষ্টা করবো যেটা পিরামিডটা কিভাবে কাজ করছে পিওর লার্নিং এর কেসটা। এখানে যে পার্টটা সাইডে দেওয়া আছে পার্সেন্টেজে, সেটা হচ্ছে এভারেজ রিটেনশন রেটস। রিটেনশন মানে যেটা মনে রাখার ক্ষমতাটা। মনে রাখার ক্ষমতাটা সবচেয়ে বেশি তখন হয় যখন আমরা যে কনসেপ্টটাকে আমরা পড়ছি সেটাকে অন্যজনকে সঙ্গে সঙ্গে আমরা শেখাচ্ছি, টিচ আদার্স শেখাচ্ছি, তখন 90% আমরা ওটা মনে রাখতে পারি। ঠিক আছে, এটা খুবই ভালো পদ্ধতি। এটা আপনারা যদি মনে রাখেন বা নিজে শিখিয়ে বা ওটাকে অন্যজনকে শেখানোর চেষ্টা করেন, মনে রাখবেন সেটার মধ্যে সবচেয়ে বেশি রিটেনশন রেট হয় অ্যারাউন্ড 90%। তো নেক্সট পার্টটা যেটা থাকে, সেকেন্ড পার্ট, যেটা আমাদের একটু কম, প্র্যাকটিস বাই ডুইং। সেটা প্র্যাকটিস করলাম আমরা করে, যেটা আমরা বলে থাকি যে আমি কোনো কাজ করলাম সেটাকে প্র্যাকটিস করলাম, সেখানেই রেটটা থাকে 75%। ঠিক আছে, নেক্সট ইজ আমরা খুবই পপুলার ডিসকাশন, গ্রুপ ডিসকাশন। ঠিক আছে, সেখানে থাকে অ্যারাউন্ড 50%। মানে এখানে তফাৎটা দেখুন, অন্যদেরকে শিখিয়ে যেটা 90% থাকে সে গ্রুপ ডিসকাশনে 50% হয়ে যায়। কতটা তফাৎ হয়ে গেল দেখুন। নেক্সট ইজ ডেমনস্ট্রেশন। কোনো জিনিসকে আপনারা ডেমনস্ট্রেশন করছেন, ওটাকে বোঝাচ্ছেন ডেমনস্ট্রেট করে, বা এইভাবে এই মডেলটা কাজ করছে, এইভাবে কাজ করছে। তো ওই সেই মডেলটাকে এখানে 30% আমরা ওখানে মনে রাখতে পারছি। সেটা যদি কোনো একটা কনসেপ্ট আমরা নিজে শিখে সেটাকে আবার ডেমনস্ট্রেট করছি মডেলের দ্বারা বা চার্টের দ্বারা, তখন ওটা 30% আমরা মাথায় মনে থাকবে। তারপরে অডিও ভিজুয়াল, শুনে বা দেখে ব্যাপারটা, সেটা অ্যারাউন্ড 20%। অডিও ভিজুয়াল বলতে যেটা বলে বা জানে। তারপরে সেকেন্ড ইজ রিডিং অ্যান্ড লাস্ট ইজ লেকচার। এটাতে 5 আর 10% রেট শেয়ার করছে। এখানে এভারেজ রিটেনশন পার্সেন্ট আমরা দেখতে পাই অলরেডি। এখানে টিচ আদার্স, অন্যদেরকে শিখিয়ে এটা হয় 90%। গ্রুপ ডিসকাশনে হয় সেটা 50% অ্যারাউন্ড। আর লাস্টে যেটা হয় লেকচার বা রিডিং প্রসেস। ক্লিয়ার? তো এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, আর একটা স্টুডেন্ট লাইফে এটা
খুব বড় একটা রোল প্লে করে। এখানে আমরা দেখতে পারি একটা ছবিও দেওয়া আছে গ্রুপ ডিসকাশনে। অন্যজনকে এখানে আমরা যেটা বলতে পারি অনেক সময় যে তুমি কি জানো সেটা বলো, অন্যজনকে কি জানে সেটা শেয়ার করা, এইভাবে অন্যজনরা বলছে এটাতে অন্যজনরা শুনছে, এটা মধ্যে অনেকগুলো প্রসেস ক্লিয়ার হয়ে থাকে। একটা ক্লাসরুমে খুব একটা ইম্পর্টেন্ট প্রসেস এটা, ঠিক আছে। নেক্সট মুভিং টু দিস ওয়ান, ইন দিস স্লাইড যেটা আমরা দেখতে পারি, যেটা এই যে পার্টটা থাকে এটার মধ্যে আমরা কি দেখছি, দ্যাট হোয়াট ইজ পিয়ার টু পিয়ার লার্নিং। হোয়াট ইজ পিয়ার টু পিয়ার লার্নিং? পিয়ার টু পিয়ার লার্নিং এখানে দেখছি যে কি বেনিফিটসগুলো কি পিয়ার টু পিয়ার লার্নিং এর কিছু বেনিফিটস এটা হচ্ছে, এটা স্টুডেন্টসরা কিছু অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়ে নতুন নতুন লার্নিং প্রসেসের মধ্যে এসে অনেক কিছু নতুন ইনফরমেশন গ্রহণ করতে পারছে। ক্লিয়ার? এখানে একটা জিনিস জানার আছে যে কি বেনিফিটটা এটা, এখানে এই হচ্ছে যে কিরকম করে আমরা অন্যজনের সঙ্গে কমিউনিকেট করবো, কিরকম করে আমরা কথা বলবো, কিভাবে আমরা নিজের ভাবনা চিন্তাগুলো অন্যর সামনে রাখবো, তারপরে কিভাবে জিনিসপত্র আমরা যে কন্টেন্টগুলো রাখছি সেটা কোয়ালিটি কতটা আসছে, কিভাবে বাড়ছে, সেটা আমরা আর ভালোভাবে ইমপ্রুভ করতে পারছি। তো নানা রকমের যে কমিউনিকেশন ব্যাপারটা আদান প্রদান হচ্ছে, সেখানে এই জিনিসটা ইমপ্রুভমেন্টের দিকে এগোচ্ছে। খুব ইম্পর্টেন্ট প্রসেস এটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট আলটিমেটলি দে লার্ন হাউ টু লার্ন, কিরকম করে শেখে, কিরকম করে জিনিসটা নিজের মধ্যে নেয়, সেই প্রসেসটা এখানে আরো ডেভেলপ করে তুলছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রসেস। বোথ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং, খুব গভীরে ভাবা আর সঙ্গে সঙ্গে প্রবলেম সলভিং এর ব্যাপারটা, সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটাও এটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে পড়ছে। এই যে ইন্টারঅ্যাক্ট করছে পার্সন টু পার্সন, নিজের নলেজ অন্যের সঙ্গে শেয়ার করছে, এভরিথিং হোয়াট এভার ইট হি হ্যাজ, এই শেয়ারিং প্রসেস, অন্যকে শেখানো, এটার মধ্যে অনেকগুলো প্রসেস বা অনেকগুলো নলেজ বা অনেকগুলো পদ্ধতি ঢুকে আছে, তার সঙ্গে এটার মধ্যে জড়িত আছে। নানা রকমের কগনিশন ডেভেলপমেন্ট হচ্ছে, ব্রেনের বেস্ট ইউজ হচ্ছে, আমরা নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করি, সাথে অন্যদের নলেজ একে শেয়ার করাতে, আমাদের নতুন নতুন জিনিস শেখায়, আমরা খুব খুশিতে, বা অনেক সময় হয় যে জিনিসগুলো আমরা খুশি ফিল করি, সেই জিনিসে খুশি ফিল করাতে আমরা নতুন নতুন জিনিস যেটা আমরা রিটেইন করতে পারি লং টার্ম মেমোরিতে, ঠিক আছে। এখানে অনেক রকমের ইনফরমেশন আমরা গেইন করতে পারি নতুন নতুন কন্টেন্টে, বাই আস্কিং কোয়েশ্চেন, নতুন নতুন প্রশ্ন জিজ্ঞেস করে মাথায় প্রশ্ন ওঠে, আমরা জিনিসগুলো জানতে পারি, অনেক গ্যাপসগুলো ফিল হতে থাকে, তো ওগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। টিচাররা এখানে অনেকগুলো ডিসকাশন অফ দ্য টপ, মানে নানা রকমের টপিকে ডিসকাশন করে এগুলো খুবই ভালোভাবে এগোতে পারে। এখানে আর বাকিগুলো যেগুলো আছে ইনফরমেশন বা ট্রান্সফার, প্রিলিমিনারি রিসার্চ, আমরা রিসার্চ করে বা এগুলো ব্যাপারে গভীরতায় কি নানা রকমের ইনফরমেশন একে অপরকে আদান প্রদান করলে খুব ভালোভাবে একটা লার্নিং এনভায়রনমেন্টটায় রয়ে চলেছি। ক্লিয়ার? আশা করি এই লেকচারটা আপনার খুব পছন্দ এসছে, বা যেই কমপ্লেন্টসগুলো আছে, যেই প্রশ্নগুলো আছে, আপনারা প্লিজ কমেন্ট সেকশনে দিয়ে দিন অ্যাজ লার্নিং কার্ভ। এক্ষুনি আমরা যেটা শিখলাম, সঙ্গে সঙ্গে আমরা নেক্সট চ্যাপ্টার বা কিছু কনসেপ্ট যেগুলো বাকি থাকবে সেটা ডিসকাস করে ফেলবো। আশা করি আপনাকে ভিডিওটা ভালো লেগেছে, লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে সঙ্গে আপনার যা বক্তব্য আছে আপনারা প্লিজ কমেন্ট সেকশনে দিন, সাথে আপনারা বেল আইকন দাবাতে ভুলবেন না। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, ভালো থাকুন, গড ব্লেস ইউ।